কি যে জামাত যে বয়কট করছে, এই বয়কটের সাথে আমার একমত। আমি একমত এই জন্য হয়েছি, কী কারণে জানেন? যে জামাত অলরেডি দেখতেই পারতেছে যে এই দেশের যে শ্রেণী মানুষের সংস্কার করা দরকার, তাদেরকে বাদ দিয়ে নির্বাচনী সংস্কার করা হচ্ছে। তো এদেশে তো আমরা নির্বাচনী সংস্কার হোক, এটা আমরা চাই, কিন্তু আমি কি আমার ভাগ্যের পরিবর্তন চাইবো না? আমার ভাগ্যটা তো 54 বছরের পরিবর্তন হয়নি। এখন একটা পরিবর্তনশীল সময়ে আইসা যদি আমরা আবার আগের রাস্তায় চলে যাই, তাহলে আমাদের যে একটা যৌক্তিক সংস্কার, এটা হবে কিভাবে? আর আর এই জামাতি ইসলাম যে বয়কট করছে, জামাতি ইসলাম তো এটা বুঝতেই পারছে যে এখানে 70টা ঐক্যমত কমিশনের প্রস্তাব, তার মধ্যে 10টাতে একমত, 60টাতে দ্বিমত। এখানে গেলেই কি আর না গেলেই কি? আপনি বলেন, এনে দফায় দফায়। আমি বললাম কিয়ামত পর্যন্ত বৈঠক হবে, কিন্তু কোনো সুস্থ নির্বাচনের আশা করা যাবে না। এটা তো উনি রাজনৈতিক দল হিসাবে দেশকে, দেশের মানুষকে ভালোবাসে, এই হিসাবে ওনারা আপ্যায়ন চেষ্টা ওনারা তো করবে। ওনারা তো দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। একটা রাজনৈতিক দল হিসাবে তাদের যতটুকু করার দরকার, এটা লন্ডন, ইউরোপ আর আমেরিকা নাই তো। উনি দেশের যে প্রান্তে থাকে ওই প্রান্ত থেকেই দেশের খবর রাখবে, আমি এটা মনে করি আর কি। আর আমি বিশেষ করে তো আপনি জানেন যে আমি বাস্তবিকভাবে কোনো রাজনৈতিক দলের এজেন্টও না। আমি কারো পক্ষেও বলি না, কারো বিপক্ষেও বলি না। কিন্তু আমি একটা জিনিস ভালো বুঝি, যে কার সাথে আলোচনা করলে দেশবাসীর কি হবে। ওই আলোচনাটা আমাদের দেশবাসীর জন্য ভালোই ছিল, কিন্তু এটাকে অন্যভাবে গাবলা করা হবে। আমি সচেতন নাগরিক হিসাবে আমি কিছু বলি না, কেননা যে এদেশের সবচাইতে বড় সচেতন নাগরিক হলে যারা শীর্ষ রাজনীতি করে। তো ওনাদের মতামত নিয়ে দেখেন, আমাদের একজন স্পষ্টবাদী নেতা রয়েছেন, যিনি দেশ এবং বিদেশে সমস্ত মানুষের হৃদয় মন জয় করে আছেন, মির্জা ফখরুল সাহেব। ওই স্যার তো মনে করেন যে একদম স্পষ্ট কথা বলে। ওনারাও তো ভালো জানে যে এটা কী হচ্ছে। আসলে এখানে আমি কি বলবো, আমি তো একটা বুড়া। আমি ওই 2021 সালে ভোট দেবার গেছিলাম, আমার কইছে তোমার ভোট হয়ে গেছে, দিতে হবে না। তো ওনার ভোট যখন হয়ে গেছে, মেয়র তো একটা হবেই। এর জন্য আর কি, আর এই ভোটের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে 2024 সালের পরে আইসা কিভাবে ভোট দেয় ওই পদ্ধতি আগে নির্ধারণ করতে হবে। কিন্তু এখন তো আমরা ভোটের কোনো পদ্ধতিই জানি না। ওই কয়দিন আগে যে একটা সংস্কার হলো, বড় ল সংস্কার, নির্বাচন কমিশন, অত বড় বড় কথা ওনারা বলতেছে। ওই বিগত আমলে এখন যারা বড় কথা বলে নির্বাচন কমিশন, ওরাই কিন্তু আসিল। ওরা হয়তো স্বৈর শাসন আমলে যারা প্রধান ছিল, এরা সাইড দিয়ে আসিল। এরা কিন্তু আমার মতো রিক্সা গ্যারেজতে যায় নাই। এইগুলো এভাবেই হবে। আমরা কোনোদিনও ভোটের অধিকারও ফিরে পাবো না, মৌলিক অধিকারও ফিরে পাবো না। এই যে আন্দোলনে যারা আহত হয়ে পড়ে আসিল, আমরা যদি তাড়াতাড়ি হাসপাতালে না নিতাম, আজকে অনেক মায়ের বুক খালি হয়ে যেত। অনেক মায়েরা তাদের বুকে সন্তান পাইছে, কে নিয়ে দিল এটা তো দেখার দরকার নাই। এটা যদি দেখার দরকার হতো, তাহলে ওরা আগে অনুসরণ করতো। হাইরে, আমার ছেলে তো গুলি খায় পড়ে আসিল বাংলা মোটর মোড়ে, এটার হাসপাতালে কে নিল? আমার ছেলে তো গুলি খায় পড়ে আসিল সীমান্ত স্কোয়ারের সামনে ধানমন্ডি 2 নম্বরে, ওটার হাসপাতালে কে নিল? ওইসব মা বাবারা কি তাদের সন্তান নেয় নাই? তারা কি ওই সন্তানের অধিকার নিচ্ছে না? এই রিক্সা চালকদের কথা তারা বলে না কেন? এই মির্জা ভরি তাদের ভিতরে ঢুকছে কেন? এটা এবার ঢুকছে, এবার আমরা শিক্ষা নিতে আছি। সামনে আরেকটি বিপ্লবের সময় আছে। ওই বিপ্লবটা হবে 3 চাক্কার অন্য বিপ্লব। এটার 3 চাক্কাওয়ালারা দেওয়া হবে। আমি এখানতে বইয়া চাপা মারি না, কিন্তু দেশবাসী কথাগুলো শুনে। কথা বুঝেন নাই? বাস্তব বলার মানুষের অভাব আছে, এবং কি বাস্তব মেনে নেওয়ার মানুষের অভাব আছে। এই জন্য অন্যায় প্রবণতা একটু বেশি। আজকে অনেক কথা হয়েছে। দেশটা যেহেতু নতুন করে স্বাধীন হয়েছে, যাদের